বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয়ক জনাব হাসনাত এবং সার্জিস চট্টগ্রামে দুর্ঘটনায় পড়েছেন এবং এই দুর্ঘটনাকে তাদের পক্ষ থেকে হত্যা চেষ্টা বলা হচ্ছে। আমরা একটু দেখতে চাই হাসনাত সার্জিসকে কি কেউ হত্যা করতে চায়? করতে চাইলে কেন করতে চায়? ঘটনা যেটা ঘটেছে সেটা প্রথম আলোর রিপোর্ট থেকে আমি পড়ছি। সেটা হচ্ছে এরকম, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়ি বহরে 12টি মোটরসাইকেল, 2টি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে 12 কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজি রাস্তার মাথা ওই এলাকার বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে 12টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত সার্জিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন। এই দুর্ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ এখানে অনেক কথা বলতে গিয়ে এটাকে হত্যা চেষ্টা বলছেন এবং তিনি বলছেন প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, জনাব হান্নান মাসুদ মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি এই হামলার সাথে ভারতের রকে জড়িয়েছেন। এই ঘটনার পর জনাব সার্জিস হাসনাত তারা স্ট্যাটাস দিয়েছেন, একই স্ট্যাটাসে দিয়েছেন, মারবা পারবা না। একই সঙ্গে নিজেদের তারা বলছেন যে আবরার ফাহাদ এবং সাইফুল আলম আলিফের উত্তরসূরি হিসেবে উনি বলছেন, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না। এটা বলেছেন তারা। এবং আসলে ঘটনাটা কি হতে পারে এবং সত্যিকার অর্থেই কেউ তাদেরকে হত্যা করতে চায় কিনা। এখানে আরেকটু যোগ করে রাখবো, জনাব সার্জিসকে আমি মিডিয়ায় কথা বলতে দেখেছি। সেখানে তিনি এক জায়গায় বর্ণনা করছেন এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য তার কাছ থেকে পেলাম। সেটা হলো, সে ট্রাক চালককে যখন আটক করা হয় তখন তারা জানতে পারেন এই ট্রাক মালিক যিনি আছেন তিনি এই সাম্প্রতিক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা আছে, হত্যা চেষ্টা বা এই ধরনের মামলা, মানে এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের মামলা সে ধরনের মামলা আছে তার বিরুদ্ধে। এবং জনাব সার্জিসও খুব স্পষ্টভাবে বলছেন যে ডকুমেন্টের কথা বলছে, যেখানে মাল খালাস করার কথা বলছে সেই ডকুমেন্ট সে দেখাতে পারেনি এবং তার হাতে যে ডকুমেন্ট দেখানো হয়েছে সেটা আসলে তার যে বক্তব্য সেটাকে সমর্থন করে না। এই ধরনের তথ্য। তাদের দুজনকে কি হত্যা করার চেষ্টা হতে পারে? উত্তর হচ্ছে পারে, নানা দিক থেকে পারে, সে সম্ভাবনা নিশ্চয়ই আছে। কারণ আমরা জানি আমাদের এই শেখ হাসিনা পতনের সাথে যে কয়েকজন মানুষকে আমরা ওই সময়টাতে অন্তত প্রচুর সামনে দেখেছি, তাদের মধ্যে হাসনাত সার্জিস ছিলেন। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে শেখ হাসিনা যখন হুমকি দিচ্ছেন, এই হুমকি কাদেরকে এসে দেখে নেবেন এই তালিকা দিচ্ছিলেন সর্বশেষ একটা ফোন কলে, সেখানে তিনি সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের কথা বলছিলেন। সুতরাং হাসনাত সার্জিসরা শেখ হাসিনার টার্গেটের তালিকায় আছে। আরও অনেকে আছে কিন্তু তারা একেবারে তালিকার প্রথম দিকে থাকবেন, মানে সব সমন্বয়করা। এর বাইরেও লোকজন টার্গেটে থাকতেই পারেন, তিনি যদি একবার চট করে ঢুকে পড়তে পারেন। ফলে তার ক্ষুব্ধতা আছে এবং এই ক্ষুব্ধতার কারণেই এই দুজন বা আরও অন্য কোনো সমন্বয়করা নিশ্চিতভাবেই হামলার শিকার হতে পারেন। তাদের মৃত্যুর ঝুঁকি বা প্রাণের ঝুঁকি আছে, এটাও ভুল না। জনাব হান্নান মাসুদ যেটা বলেছেন সেটাও উড়িয়ে দেওয়া যাবে না, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে প্রচুর রেটরিক ব্যবহার করছেন এই সমন্বয়করা। মানে আমরা যারা অন্তত বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, আমরা ভারতকে ইগনোর করে আমাদের পক্ষে কথা বলা সম্ভব না, কারণ বাংলাদেশের এই গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার জন্য একমাত্র দেশ হিসাবে ভারত সবচেয়ে অ্যাক্টিভ আছে। এর বাইরে আর কোনো দেশের কাছাকাছি পর্যায়েরও কিছু করছে না। সবাই আমাদের এক ধরনের সমর্থনই করছে, কিন্তু ভারত এটা করছে। ফলে ভারতকে সমালোচনা করা ছাড়া, ভারত যা করছে সেটাকে প্রতিবাদ করা ছাড়া আমাদের এই বর্তমান সময়ে কোনো আলোচনা হতে পারে না। এবং একেবারে সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময়কে কেন্দ্র করে একজন মুসলিম আইনজীবীর হত্যাকাণ্ড আমরা দেখেছি, যে তার দাফনে গেছেন সমন্বয়কেরা এবং সেখানে জনাব সার্জিস খুবই
টাফ বক্তব্য দিয়েছেন ইসকনের বিরুদ্ধে। এর আগেও আমাদের নানা সময়ে আলাপগুলো করতে হয়েছে। বারবার বলছি, ভারতকে বাদ দিয়ে আমাদের এখনকার পলিটিক্যাল ন্যারেটিভ কোনোভাবে অ্যাস্টাবলিশড হবে না। সুতরাং ভারতও ক্ষুব্ধ থাকতে পারেন। এবং ভারত এই কিছুদিন আগেই, কয়েক মাস আগেই কানাডাতে, আমেরিকাতে মানুষজনকে, শিখ নেতাদেরকে খুন করার হিস্ট্রি আছে, যেগুলো আমেরিকা আর কানাডা অফিসিয়ালি বলছেন। আমি বলছি না তাদের ক্ষেত্রে ভারত এই চেষ্টা করছে, কিন্তু সেদিক থেকেও যে ঝুঁকি নেই এটা উড়িয়ে দেওয়া যায়, এটা বলা যাবে না। আমরা এটা উড়িয়ে দেব না। আর শুধু তারা নন, আরও যারা আছেন, যারা ভারতকে ডিল করে, ভারতের প্রবলেম সামনে এনে কাজ করতে চান, প্রত্যেকের জীবনে একই রকম ঝুঁকি আছে। এবং বলা বাহুল্য যে এটা শেখ হাসিনার দিক থেকে স্পন্টেনিয়াসলি আসবার যথেষ্টের বেশি কারণ আছে। এবং আমরা বহুদিন থেকে এই কথা বলার চেষ্টা করছি যে তাদের প্রচুর ফান্ড আছে, তারা সেটা এখানে ইউজ করতে চাইবে। এত টাকা আছে, তাদের পক্ষে এটা করা খুব কঠিন কিছু না। সুতরাং এটা যদি সেই চেষ্টা নাও হয়ে থাকে, তর্কের খাতিরে বলছি, তারা যেভাবে বলছেন এটা সেই সম্ভাবনা আছে, কিন্তু আমরা গাড়িটা যতটুকু ভেঙেছে তাতে আমার কাছে মনে হয়েছে যে ট্রাকটা যদি ফুল ফ্লেজেড আঘাত করার চেষ্টা করতো, আমি আসলে ঘটনাটা ওই সময়টা জানি না, এটা একটা দুর্ঘটনাও যদি হয়ে থাকে, সাধারণ দুর্ঘটনা, কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মনে হয়েছে ট্রাকটাও কি তার ট্রাক থামানোর চেষ্টা করছিলেন, কারণ একটা ট্রাক মোটামুটি গতিতে যদি সংঘর্ষ হতো আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। সো ট্রাকটাও কি থামানোর চেষ্টা করেছে, এই প্রশ্ন আসতে পারে। আবার নিশ্চিতভাবেই যিনি ওই প্রাইভেট কারটা চালাচ্ছিলেন তিনি নিজেও দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেছেন, সে কারণে কম হয়ে থাকতে পারে। হোয়াট এভার ইট ইজ, সিচুয়েশান যেটাই হোক না কেন, এটা তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি দুর্ঘটনাও হয়ে থাকে, আমি বলছি না, এটা যারা ছাত্র সমন্বয়করা আছেন তারা যা দাবি করছেন সেটাই হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যেটা দুর্ঘটনাও হয়ে থাকে, এটা একটা ওয়েক আপ কল। এই মানুষগুলো যারা আছেন তাদের আসলে সতর্ক হওয়ার সময় এসছে। আমি একটা কথা, বা আমরা অনেকেই এই কথাটা প্রচুর বলছি, বাংলাদেশে ঝামেলা বাঁধিয়ে শেখ হাসিনা আবার এখানে পুনর্বাসিত হবেন, সেটা হবে না। আমি এটুকু খুব স্পষ্টভাবে বুঝি। এমনকি ভারতও চাইবে না শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করে কোনো পরিকল্পনা সাজাতে। কিন্তু যত রকম সম্ভব তত রকম ডিস্টার্ব করার চেষ্টা করবে তারা। আমি শেখ হাসিনার ফোন কলগুলো একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেয়। অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ, ভিনডিকটিভ মানুষ তিনি। তার ভেতরে ক্রমাগত প্রতিশোধ নেবার আগুন জ্বলছে, তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ব্যবহার সেই রকম। অনেকবার বলতাম যে তার মধ্যে হুইব্রিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, সেই সিনড্রোমের মানুষ নিজকে সব ভুল ত্রুটির ঊর্ধ্বে গড লাইক একজন মানুষ মনে করতে শুরু করে। শেখ হাসিনা নিজকে তাই মনে করছিলেন, তার পাশে চাটুকাররা যারা ছিল তারা তাকে সেটা বানিয়েছে। সেই নারী যখন এই বিভৎসভাবে পতিত হন, ধ্বংস হয়ে যান, তার ইগো কি মারাত্মকভাবে হার্ট হতে পারে সেটা আমরা বুঝতে পারি। এবং সেটার মাসুল হিসাবে তার মধ্যে তীব্র ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা জেগে উঠতেই পারে। এবং তাতে এই সমন্বয়করা বা আরও যারা আছেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, তার বিরুদ্ধে এখনও কথা বলছেন, সবাই এই ঝুঁকির মধ্যে আছে। এবং বলা বাহুল্য, শেখ হাসিনার পতন তো শুধু তার পতন না, শেখ হাসিনার পতনে আসলে অনেক বেশি পতন হয়েছে রাষ্ট্র হিসেবে ভারতের। তার ফরেন পলিসি, তার নেইবারহুড পলিসি, এগুলো প্রত্যেকটা ডিজাস্টার হয়ে গেছে। সুতরাং তাদেরও একই রকম অ্যাটিটিউড। এবং ভারত ব্যক্তি শেখ হাসিনার মতো ইগোয়েস্টিক। আমি বহু সময় বলি যে সুপার পাওয়ারের ইগো থাকতে হয় না। ভারত এ কারণে সুপার পাওয়ার হবে না যে তার তৃতীয় শ্রেণীর ইগো থাকে শিশুদের মতো। সো সেটাও একটা ফ্যাক্টর সামনে আছে, ফ্যাক্টর মাথায় রাখতে হবে। সব কিছু যোগ করে আমরা বলবো যে বিশেষ করে যাদের এই ঝুঁকির পরিমাণ বেশি, তাদের দিকে সরকারের দৃষ্টি রাখা দরকার এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এটা অ্যাসেস করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এবং বহুবার বলেছি, আমরা সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখেছি যে সরকারের গোয়েন্দা নেটওয়ার্ক খুব ভালো মতো কাজ করছে না। সো গোয়েন্দারা যদি ঠিকঠাক মতো কাজ করেন এবং গোয়েন্দারা যদি তাদের পারফরমেন্স ধরে রাখতে পারেন একটা অপটিমাম লেভেলে, এ ধরনের অনেক কিছুই আসলে আগাম তথ্য পাওয়া সম্ভব। এবং এটাই এখন এনশিওর করতে হবে, কারণ সত্যিকার অর্থেই যে সবাইকে পুলিশ পাহারা দিয়ে কন্টিনিউয়াসলি চালানো নেওয়া খুব সোজা ব্যাপার না। আর আপনারা যখন রাস্তায় যাচ্ছি তখন আসলে এই ধরনের প্রবাবিলিটি তো এড়িয়ে ফেলা খুব কঠিন হবে। আর সরকারেরও বাইরে আমি দাবি করব, আমি চাইব
এরা খুবই তরুণ। আমি যারা সমন্বয়ক আছেন বা এই মুভমেন্টের সাথে আছেন তাদের কথা বলছি। এই তরুণদের নিজেদের দিক থেকেও যতটা সম্ভব সতর্ক তাদের থাকতে হবে। এটা একটা ওয়েক আপ কল। তাদের যে কারো উপরে যে কোনো ধরনের বিপদ এসে হাজির হতে পারে। তাদেরকে আমি সতর্ক থাকার জন্য বলবো। তারা সতর্ক থাকুন। তারা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মানুষ। তারা জীবনের ঝুঁকি নিয়েছেন এবং আমি জানি যে তারা হয়তো মরতেও ভয় পান না, কিন্তু যুদ্ধ যখন শেষ হয়েছে ভবিষ্যৎ যুদ্ধটার জন্য, এই দেশটাকে ঠিকঠাক মতো গড়ে তোলার জন্য তারা রাজনৈতিক দল করবেন শুনছি। সুতরাং এসব কিছুর জন্য তাদেরকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এটা যেন তারা মনে রাখেন।